বন্ধুরা, আহ, আমি অরিত্রা, জার্মানি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য নিউজ পয়েন্ট টিমের পক্ষ থেকে। আর আজকে নর্মালি হচ্ছে সানডে, তো প্রত্যেক রবিবার দিনকে আমরা কিন্তু একটা সান্ধ্যকালীন অনুষ্ঠান নিয়ে আসি। আর সেই অনুষ্ঠান আপনারা জানেন যে শুধুমাত্র গান নয়, গানের সঙ্গে আড্ডা চলে, সেরকম নাচ মানে ছন্দ চলে। ছন্দের সঙ্গে আড্ডা হবে, নাচ দেখবো আমরা। আর আমাদের মধ্যে আজকে আমরা পেয়েছি সুদূর ইউনাইটেড কিংডমের বাকিংহামশায়ার শহর থেকে প্রখ্যাত নৃত্যশিল্পী শ্রীমতী অনুস্মিতা সাহাকে। অনুস্মিতা দি, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে জয়েন করার জন্য। টিমের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। আর প্রথমে যেটা বলবো, অনুস্মিতা দিদি কেমন আছো? তোমার তো দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, দীপাবলি সব কাটিয়ে উঠে এখন জগদ্ধাত্রী পুজো চলছে, সুতরাং জগদ্ধাত্রী পুজোরও তোমাকে শুভেচ্ছা জানাই। কেমন কাটলো বলো, আর কেমন আছো বলো। নমস্কার। প্রথমে থ্যাংক ইউ রাত্রি নিউজ ফন্ড আমাকে ইনভাইট করার জন্য। শুরুতেই হ্যাঁ, ভালো আছি। তোমরা সবাই ভালো তো? পুজো ভীষণ ভাবে ডিফারেন্ট ছিল এবার। ঠাকুরের মুখ দর্শন করতে পারিনি, না দুর্গা মা না কালী মা। সব বাড়ি বসে ভার্চুয়ালি প্রোগ্রাম করে ভার্চুয়ালি ঠাকুর দেখে অঞ্জলি দিয়ে পুজো কেটেছে। প্রার্থনা করি এরকম পুজো যেন আর না আসে, আমরা একদম নর্মাল লাইফে তাড়াতাড়ি ফিরে যাই, আর নেক্সট ইয়ারে আমরা যেন ভালো মতো পুজো এনজয় করতে পারি। এইবার একেবারে ডিফারেন্ট ছিল, একটু ভালো লাগেনি। আর তোমরা বলো তোমাদের কেমন ছিল, কেমন কাটলো? আমি জানি তোমার বাড়িতে খুব বড় পুজো হয়, নিশ্চয়ই আবার খুব ধুমধাম করে পুজো করেছো, না ডিফারেন্ট ছিল এবার তোমাদের? ভেরি ফ্র্যাঙ্কলি বললি, তোমার মতো মানে যেটা হয়েছে যে এবছরটা আমাদের যে ভেন্যু আমরা বুক করে পুজো করি, সেই ভেন্যু এবছর তুমি জানো, যেহেতু যে কোনো বড় গ্যাদারিং এবছরের জন্য স্টপ। মোর অফ দ্য মানে ধরো তোমার ওখানেও যেরকম একই অবস্থা, কারণ সংক্রমণটা বাড়ছে, যেহেতু গ্যাদারিং থেকেই সোশ্যাল ডিস্টেন্স যেখানে মেনটেন করা পসিবল নয়, সেক্ষেত্রে ওখানে এবং আমার এখানে সব জায়গাতে একই রকম, মানে ক্রমশ বাড়ছে। ঠান্ডা যেহেতু পড়ে গেছে, তো সেই জন্য এখানেও ঠিক একই রকম অবস্থা। ভেন্যু পাওয়া যায়নি বলে জাস্ট একটা দুটো পুজো হয়েছে, খুব মানে নিয়ম টিয়ম মেনে, কড়া নিরাপত্তা দিয়ে, দেখি মানে খুব স্যানিটাইজিং হবে, জাস্ট মানে প্রি রেজিস্ট্রেশন করে লোকেরা যাবে। শুধুমাত্র পুজোর কিছু মেম্বার যারা আবার ইয়াং জেনারেশন, তারাই শুধুমাত্র অ্যালাউড ছিল। এরকম অনেক কিছু রেস্ট্রিকশন মেনে তবে একটা দুটো পুজো অর্গানাইজ করা হয়েছে। আদারওয়াইজ সবাই মোটামুটি এবছর তুমি যেরকম বললে, আমরা ভার্চুয়ালি অনেক কিছু সেলিব্রেশন আমরা নিজেরাই করেছি। আচ্ছা অনুস্মিতা, তোমাকে একটুখানি কথা জিজ্ঞাসা করি। তুমি তো পুজোর সময় একটা নতুন জিনিস নিয়ে এসেছিলে, আমাদের শারদিয়া থেকেও আমরা দর্শক বন্ধুদের দেখিয়েছি যে তোমার অনুস্মিতা ডান্স স্টুডিও আমাদের সঙ্গে পারফর্ম করেছিল নবদুর্গা। আর এই কনসেপ্টটা যদি আপনি ক্লিয়ার বলো, নবদুর্গা কেন কনসেপ্ট, আর দিওয়ালির সময় তুমি কি করলে, আমাকে ভার্চুয়াল যে প্রোগ্রাম গুলো তুমি করলে, একটু যদি একটা ছোট্টখাটো এটা যদি গল্পের মতো করে আমাদেরকে শেয়ার করো। নবদুর্গা আমার হ্যাঁ, এটা ভীষণ ভালো একটা আমাদের প্রোডাকশন ছিল অনুস্মিতা ডান্স স্টুডিও। নট অনলি মি, আমার স্টুডেন্টরা ভীষণ ভাবে একটা এফোর্ট দিয়ে লকডাউনের মধ্যে, এই প্যান্ডেমিকে নিজেদের বাড়িতে বসে বসে সবাই রেকর্ডিং করেছে। মাঝখানে একটু অনলাইনে বা আমার কাছে আসার তখন একটু সুযোগ দিয়েছিল গভর্নমেন্ট, কারণ অনলি 6 পিপল অর 3 জন পিপল বাইরের কেউ আমাদের মানে কারোর বাড়িতে আসতে পারে, সেরকম ছিল বলে এক দুদিন তারা এসে আমার কাছে নাচ শিখে গিয়ে বাড়িতে যে যার নিজেদের মতো করে নাচটা ভিডিও করেছিল। তারপর আমার হাজবেন্ড সেগুলোকে একসাথে কম্বাইন করে এডিট করে পুরো নবদুর্গার রূপ মানে প্রেজেন্টেশনটা করা হয়েছিল। নবদুর্গা মানে দুর্গা মার 9টা রূপ। নটা রূপকে সিদ্ধিদাত্রী, এক এক দিনে এক একটা রূপে মায়ের পুজো হয়, সেই রূপ হিসাবে কেমন কোন কালার মা শাড়ি পরেন বা কোন কালারের আউটফিট সেদিন পরে, সেই সব অনেক কিছু ভাবনা চিন্তা করে
সবাই এক একটা ক্যারেক্টার আমরা মা দুর্গার নিয়ে নিয়েছিলাম, তো 9 জন মিলে তো সেই নবদুর্গাটাকে আমরা প্রেজেন্ট করেছি। আর খুবই মানে দুর্গা মার মূল্যবান স্তোত্র যেটা দুর্গা স্তুতি আইগিরি নন্দিনী, তার উপর আমরা এটাকে করেছি। তো আমি দেখেছি হোক সবার নবদুর্গা প্রেজেন্টেশনটা ভালো লেগেছিল, and আমরা ভীষণভাবে এনজয় করেছি, and thankful to মা দুর্গা যে নবদুর্গাটা বাড়িতে বসে ভার্চুয়ালি সবাই যে যার বাড়ির থেকে আইসোলেশনে আমরা প্রেজেন্ট করতে পেরেছি। বাট প্রে করি যদি দুর্গা মা আমাদের আশীর্বাদ করেন স্টেজ শোতে, এটা আমরা পুরোপুরি আরেকবার মানে সবাই মিলে 9 জন 9টা দুর্গার রূপ নিয়ে আমরা স্টেজে এটা আমাদের উইশ, যেটা আমরা আবার করে প্রেজেন্ট করতে পারি। আর দিওয়ালি তো একই, দুর্গা মার যেমন কোনো দর্শন হয়নি, কালী মার পুজো পর্যন্ত দিতে পারিনি। আর সবাই জানেন এখানে মানে বাঙালিদের কাছে কালী মার কত মাহাত্ম্য, বাট মন্দিরে পর্যন্ত সেইবার যেতে পারিনি। দুর্গাপূজায় অ্যাটলিস্ট আমি একটু মন্দিরে গিয়ে অষ্টমীর দিন মানে এখানে যে বৈষ্ণো দেবী মার কাছে একটু পুজো মানে মায়ের দর্শনটা পেয়েছিলাম, কিন্তু কালী পুজোতে সেই সুযোগও হয়নি, কারণ এখানে পুরো তখন লকডাউন, কোথাও যেতে পারিনি। তো ঘরে বসে ওই দিওয়ালি আর অনুষ্মিতা ডান্স স্টুডিও একটা ছোটখাটো প্রোগ্রাম নিয়ে এসেছিল, যেটা আমরা মানে লাস্ট ইয়ারে বা আমাদের ফ্রি মানে প্রোগ্রাম স্টেজ শো কেমন আমরা কাটিয়েছি খুব মিস করি আমরা সবাই আজকাল ওই স্টেজ শো সমস্ত ইভেন্ট। তো সেইগুলো মানে পুরোনো জিনিসকে একটু তুলে ধরে সবাই একটু ছোট ছোট গল্প করে মনের ক্ষোভটা মিটিয়েছি নিজেদের মধ্যে গল্প গুজব করে। তো এইভাবেই দিওয়ালি প্রেজেন্টেশন হয়েছে। হ্যাঁ, আমি অনেকগুলো ভার্চুয়াল প্রোগ্রাম করেছি, দুর্গা পুজোতেও যেমন করেছি, কালী পুজোতেও করেছি, এইভাবে ভার্চুয়াল পারফরমেন্স তো আমার চলছেই, কিন্তু যাই করি স্টেজ শোটা খুব মিস করি। একদমই তাই অনুস্মিতা দি, সবাই মানে আমি এটা বুঝতেই পারছি যে কোনো অনুষ্ঠান করাটা সেটা যে শিল্পী হোক না কেন, মানে শুধুমাত্র তুমি যেমন নাচটা হচ্ছে তোমার একটা ভালোবাসা, তুমি যদিও একটা অন্য প্রফেশনে মানে তুমি শিক্ষকতা প্রফেশনটার সঙ্গে তুমি জড়িত, তুমি একজন প্রফেশনালি শিক্ষক, একজন শিক্ষিকা আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা খুব জানতে ইচ্ছা করছে যে তুমি একজন নৃত্যশিল্পী, তার সঙ্গে তুমি একজন শিক্ষিকা, আর এই যে অনুস্মিতা ডান্স স্টুডিও, তোমার তো নিশ্চয়ই মোটামুটি এখন ভার্চুয়াল বলে অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে নিশ্চয়ই তোমার স্টুডেন্ট আছে। তো একজন শিক্ষিকা হিসেবে এই যে স্টুডেন্টদের একটা, সেটা গান হোক কিংবা নাচ, হাতে কলমে যেটাকে শেখা বলে, মানে এই যে ধরে ধরে ইচ অ্যান্ড এভরিথিং, মানে তাল জ্ঞান কিংবা ছন্দ কিংবা কোন তালের সঙ্গে কিভাবে পায়ের স্টেপ গুলো ফেলা, এগুলো তো খুবই খুঁটিনাটি ছোটখাটো বিষয়। এবং তোমার কাছে এজ গ্রুপ নিশ্চয়ই, আমি ছোট থেকে বাচ্চারাও নিশ্চয়ই তোমার কাছে নাচ শেখে, মানে আমি বলতে চাইছি ধরো একদমই ছোট যারা 3 বছর 4 বছর কি 5 বছর, তারও তো সেই জ্ঞানটাই আসে না যে অনলাইনে প্রোগ্রাম হচ্ছে, মানে অনলাইনে আমি টিচারের কথা শুনবো। তো এই গোটা ব্যাপারটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? ইজ ইনটা একটা পজিটিভ সাইড অর আ নেগেটিভ সাইড? আমি বলবো মিডিয়াম। ডেফিনেটলি প্রথম যখন এলো লকডাউন এই সিচুয়েশন, আমরা কখনো কেউ ভাবতে পারিনি যে আমাদের এরকম একটা ফেজ আমরা এই ফেজের থ্রুতে আমরা যাব, যে এই জিনিসটা কখনো আমাদের লাইফে আসবে এটা কখনো ভাবিনি। বাট ইয়েস, যখন লকডাউনটা শুরু হলো তখন মনে হলো যে সব শেষ, এতদিন যা করছিলাম আমাদের সবার যা ভালোবাসা প্যাশন সব শেষ হয়ে গেল। বাট থ্যাঙ্কফুল টু দ্য টেকনোলজি, মানে টেকনোলজি এত বেশি এগিয়ে যে আমাদেরকে বাধ্য করেছে যে আমরা নিজেদের কিছু শিখি, আরো এই নিয়ে এগিয়ে যাই। তো শুরুতে সত্যি ভীষণভাবে মানে বুঝতে পারছিলাম না, কখনো অভ্যস্ত ছিলাম না যে কিভাবে অনলাইন ক্লাস করবো বা কি করে কি করব, কিন্তু আস্তে আস্তে মানে ওই আগ্রহে উৎসাহে শিখে অনলাইন ক্লাস কিভাবে হয়, অনলাইন ডান্স কিভাবে শেখানো যায়, এইভাবে করতে করতে এখন ইউজড হয়ে গেছি। বাট স্টিল ফেস টু ফেস শেখানো, ইন পার্সন শেখানো আর অনলাইন শেখানোর মধ্যে অনেক পার্থক্য। যখন অনলাইন কিছু শেখাই, কারণ আমি তাকে তো আমার সামনে ধরে বেঁধে কিছু করাতে পারছি না, হাত পা নিষ্পিস করে যখন কিছু একটা ভুল হয় ভালো মতো বোঝাতে চেষ্টা করি, হয় না সেটা খুব, মানে সেটা যেমন আমার একটা বিশাল ভাবে কনসেন্ট্রেশন লাগে, তেমন যে শিখছে তারও একটা প্রচন্ড কনসেন্ট্রেশন লাগে অনলাইনে, মানে পুরোপুরি চোখের দৃষ্টি
এখানে ভীষণভাবে ইম্পর্টেন্ট, যে কে কিভাবে শিখছে আর কে কিভাবে নিচ্ছে ব্যাপারটা। আর হ্যাঁ, অনলাইনের মধ্যে এত সুন্দরভাবে যে আমরা ফেস টু ফেস যখন কথা বলি একদম ফ্লুয়েন্টলি যায়, অনলাইনে অনেক কিছু মানে ডিপেন্ড করে ওয়াইফাই বা নেটওয়ার্কের উপর, টাইম লাগিং হয়, অনেক কিছু হয়, সেইভাবে নিজেদেরকে মানিয়ে নিতে হয়। শুরুতে যেমন একটা টিচারের পক্ষে যেমন একটা মুশকিল, তেমন স্টুডেন্টদের জন্য খুব মুশকিল এই জিনিসটাকে নিজের মধ্যে নিয়ে আসা। বাট আস্তে আস্তে করতে করতে তখন মানে দুদিক থেকেই ইউজ টু হয়ে যায় মানুষ। এখন যেমন আমি অনেক ইউজ টু, যারা শিখছে আমার কাছে তারাও অনেক ইউজ টু। এই যে নিজেদের মধ্যে যেমন একটা হয় না যে দুজনকে কিভাবে বুঝছি, এইটাও অনলাইন মাধ্যমে টেকনোলজি শিখিয়ে দিয়েছে কিভাবে কিছু করা যায়। বাট স্টিল মানুষ যখন লকডাউন খুলবে নিজের সঙ্গে অভ্যাসটা তৈরি করে দেবে। হ্যাঁ বলো, আরেকবার বলো। বললাম যে পৃথিবী এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে, তো আমরা অনেক কিছুর সঙ্গে অভ্যস্ত হয়ে যাচ্ছি। ঠিক ঠিক ঠিক, অনেক কিছু শিখছি, টেকনোলজি এখন প্রচন্ড ভাবে এগিয়ে গেছে। নতুন নতুন ভাবে ব্যাপারগুলোকে ভাবছি, শিখছি, সেটাই একটা অন্যরকম একটা জায়গায় এসে যাচ্ছে। আচ্ছা, এই গোটা গল্প টল্প তো চলবে। প্রথম তোমার কাছে আজকে যেহেতু অনুষ্ঠান, তুমি আজকে ভীষণ মিষ্টি লাগছে তোমাকে দেখতে। সবার আগে এই কমপ্লিমেন্টটা দেওয়াটা আমার অন্তত মনে হলো ভীষণ জরুরি। অসাধারণ মিষ্টি লাগছে, সেজন্য তোমাকে অন এয়ার তোমাকে একটা কিসি দেওয়া দরকার। তো যেটা বলা সেটা খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে, তুমি বরাবরই মিষ্টি, এটা তো আমি সবসময় বলি। যেমন তোমার মিষ্টি, মানে তুমি একটা মিষ্টি মেয়ে, কথাবার্তা বলো সুন্দর, সবকিছু নিয়ে তুমি একটা সত্যি মিষ্টি রাত্রি। থ্যাংক ইউ। আচ্ছা অনুস্মিতাদি, এই যে আজকে নীলাম্বরী শাড়ি পরে একটা অদ্ভুত একটা অন্যরকম, এবং স্টেজ, এই যে গোটা ডেকোরেশনটা, তার পেছনে যিনি রয়েছেন, মানে এই পর্দাটার পেছনে দুটো মানুষ রয়েছে আজকে। দর্শক বন্ধুদের তাদের কথা বলে দিই, যাদের না বললে নয়। অনুস্মিতাদির ওখানে থেকে গোটা যে জিনিসটা সার্কুলেট হচ্ছে আপনারা দেখছেন এই মুহূর্তে, তার পেছনে আর কেউ নেই, অনুস্মিতাদির হাজবেন্ড, মানে আমাদের দাদা রয়েছেন। দাদাকেও এখান থেকে আমি দুর্গাপুজো, বিজয়া, কালী পুজোর, দীপাবলি, জগদ্ধাত্রী পুজো সব মিলিয়ে অনেক অনেক শুভেচ্ছা জানালাম। ভালো থেকো দাদা, আমাদের অনেক ভালোবাসা রইলো, আন্তরিক শুভেচ্ছা রইলো তোমার জন্য। এবং যেভাবে আজকে অনুস্মিতা তুমি আমাদের সামনে আবার নিয়ে এসেছো, থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য থিংস। এই যে ডেকোরেশন, আজকে এইভাবে পুরো সাজানো, এই কনসেপ্টটা, থ্যাংক ইউ সো মাচ। আর একজন যাকে বলবো আজকে আমার সঙ্গে রয়েছে, বাট গোটা ব্যাপারটা সে পেছন থেকে অপারেট করছে, বিথিন, দ্য নিউ ফান্ড টিমের এডিটোরিয়াল হেড। বিথিনকে অনেক অনেক ধন্যবাদ এই গোটা প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করবার জন্য। থ্যাংক ইউ সো মাচ এই দুটো মানুষকে। অনুস্মিতা দি, আজকে প্রথম তোমার কি উপস্থাপনা আজকে আমাদের সামনে তুমি নিয়ে আসছো, বলো। থ্যাংক ইউ আমার হাজবেন্ড, তুমি যেটা বললে পার্থসাহা, থ্যাংক ইউ বিথিন, আর তোমাকেও থ্যাংক ইউ যে এইভাবে আরেকটা সুন্দর বিকেল উপহার দিচ্ছ আমাকে আর সমস্ত দর্শককে, হোক সবার মনোরঞ্জন করতে পারবো। তো থ্যাংক ইউ। শুরু করব আমাদের মানে ভীষণভাবে দুঃখজনক ব্যাপার, স্টিল আমরা ভুলতে পারিনি, জাস্ট 1 উইক হলো। তো সৌমিত্র চট্টোপাধ্যায়কে একটা ট্রিবিউট জানিয়ে ওনার জন্য দুটো না 3টে ডান্স উৎসর্গ করি আজ। বাট একসাথে না, শুরু করব চারুলতা সিনেমার কিশোর কুমারের গাওয়া আমি চিনি তোমারে রবীন্দ্র সঙ্গীতটা দিয়ে, ওই রবীন্দ্র নৃত্যটা দিয়ে, আর ছোট্ট করে ওইটা করবো। আর তারপর চলে যাব জীবন সৈকতের সাগর ডাকে। এই জন্য একটু নীলাম্বরী শাড়িটা পরেছি আজকে। আচ্ছা অনুস্মিতা, তোমাকে একটু কমেন্ট হিসেবে, মানে প্রোগ্রাম হয়ে যাবার পর তো প্রত্যেকটা কমেন্ট তুমি নিজে বলবে, তুমি নিজে দেখতে পাবে, তার উত্তর দিতে পারবে। জাস্ট বলি, দিল্লি থেকে আমাদের সঙ্গে জয়েন করেছে অমৃতা নন্দা। অদ্ভুত ভাবে মিলে গেল দেখো, তুমি বললে সৌমিত্র চট্টোপাধ্যায় গত রবিবার আমাদের ছেড়ে চলে গেছেন, এই ভারাক্রান্ত সময়ের মধ্যেও তুমি তাকে একটা শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠান তার প্রতি উৎসর্গ করছো। আর অমৃতা নন্দাও কোইন্সিডেন্টলি ঠিক সেই সময়তে এটাই লিখেছে যে যদি সম্ভব হয় সৌমিত্র চ্যাটার্জির সিনেমার গানের ওপর নাচ যদি হয়। মানে দুটো কি অদ্ভুত ভাবে মিলে গেল, একবার দেখো। আজকে আমার নাচের দাঁড়িয়ে আমি ওইভাবেই সাজিয়েছি, সৌমিত্র চট্টোপাধ্যায়কে ট্রিবিউট জানাবো। আর আরেকজন মহান ব্যক্তি লিজেন্ড সলিল চৌধুরীর জন্মদিন গেল, তো
ওনার জন্য আমার দুটো পরিবেশন থাকবে। তো আজকে একটু একটু বাঙালিয়ানা নিয়ে এসেছি, কারণ আগের বারে আমি একটু মিক্সচার নিয়ে এসেছিলাম, ফিউশন, প্যাট্রিয়টিক, রবীন্দ্র নৃত্য সবকিছু। এবারে একটু বাঙালিয়ানার মধ্যে থাকি, এই জন্য শাড়ি পরেই রয়েছি। তো একটা সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা রবীন্দ্র নৃত্য দিয়ে শুরু করি, তারপর ওনার সাগরটাকে ভীষণ আচ্ছা, ভালো বেশ লাগছে। জীবন শৈলী আমাদের সঙ্গে এই মুহূর্তে, আচ্ছা অনুস্মিতা দিকে একটু জানাই, তোমার আরো একজন খুব বড় ফ্যান এই মুহূর্তে জয়েন করেছে, মৈত্রী মুখার্জি। মৈত্রীও একজন নৃত্যশিল্পী, এবং মৈত্রী পোল্যান্ড থেকে এই মুহূর্তে তোমার অনুষ্ঠান দেখছে, এবং মৈত্রী বলেছে অনুস্মিতা দির আমি খুব বড় ফ্যান। থ্যাংক ইউ সো মাচ মৈত্রী। ভালো ডান্সার, ওর ডান্স আমি সবসময় দেখি। টিভিটা ভালোভাবে এইভাবে করে যাও, আর দিনে দিনে আরো আরো লাগছে, আরো সুন্দরভাবে তোমার ডান্স পরিবেশন হচ্ছে, ভীষণ ভালো লাগে। তো টিভিটা কিপ ডান্সিং। থ্যাংক ইউ মৈত্রী ফর জয়েনিং আস। আচ্ছা, আমি এই মুহূর্তে ক্যালিফোর্নিয়া থেকে জয়েন করেছে মনিরুল দা, মনিরুল ইসলাম লিখছেন গুড মর্নিং। আমরা জানি এখন ক্যালিফোর্নিয়ার সকাল, তো সেক্ষেত্রে অবশ্যই মনিরুল দা তোমাকে সুপ্রভাত জানাই এবং স্বাগত জানাই অনুষ্ঠানে। ভালো থাকো, অনুষ্ঠান দেখতে থাকো। আর তার সঙ্গে রয়েছে দীপ্তি চক্রবর্তী। দিবাসী, থ্যাংক ইউ জয়েন করার জন্য। জয়শ্রী রয় আমার মা, কলকাতা থেকে দেখছেন, বলেছেন দুজনকেই খুব মিষ্টি লাগবে। থ্যাংক ইউ মানি। আর রমা ঘোষ, রমা মাসি দেখছেন। রমা মাসি কোথায় থাকেন আমি ঠিক জানি না, কিন্তু যতদূর সম্ভব রমা মাসি বোধহয় কলকাতার বাইরে থাকেন। একে একে সবাই জয়েন করুন। যেভাবে অনুষ্ঠান দিয়ে আজকে প্রোগ্রাম সাজিয়েছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জ্ঞাপন করে, সলিল চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা অন্যরকম অনুষ্ঠান হবে। থ্যাংক ইউ মনিরুল দা, খুব ভালো লাগলো যে মহান ব্যক্তিকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান। আমি কিছুই করিনি, যত কিছু আজকের প্রোগ্রাম সাজানোর পুরো কনসেপ্ট হচ্ছে অনুস্মিতা দি, এবং ডেকোরেশন এবং সবকিছু আজকের কনসেপ্ট খোদার। সুতরাং থ্যাংক ইউ সো মাচ এই দুজনকে। তো অনুস্মিতা দি আর কথা বাড়াবো না, অনুষ্ঠানের দিকে এগোবো। ঠিক আছে, শুরু করবো। প্রথমে আমি আমার গুরুদের নাম না জানিয়ে বা তাদের প্রণাম বা ব্লেসিং না নিয়ে শুরু করতে পারি না। তো সর্বপ্রথমে আমার গুরুমা শ্রীমতী সুস্মিতা মিশ্র, আমার ক্যাথলিক গুরু, দ্য লিজেন্ড অফ জয়পুর ঘরানা, গুরুমার থেকে আশীর্বাদ নিয়ে। আর আমার আবিত্রিক অ্যান্ড ফোক ডান্স টিচার নির্মলেন্দু দাস, আর রিনোন কোরিওগ্রাফার ডান্সার অ্যান্ড কোরিওগ্রাফার ইন কলকাতা, স্যারের থেকে আশীর্বাদ নিয়ে ওনাদেরকে প্রণাম জানিয়ে নাচ শুরু করছি। জানি না আমার মা এখানে অনুষ্ঠান দেখছে কিনা, মাকে প্রণাম জানিয়ে সমস্ত গুরুজনদের থেকে আশীর্বাদ নিয়ে সমস্ত দর্শকদের মানে অডিয়েন্সদের থেকে শুভেচ্ছা নিয়ে আজকের প্রথম নিবেদন শুরু করছি। প্রথমটা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্য ট্রিবিউট। মহান ব্যক্তির যে পিকচারাইজেশন হয়েছিল চারুলতা সিনেমায়, আমি চিনিব চিনি তোমারে, রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন কিশোর কুমারের গাওয়া। তো ঠিক ওইটাই নিয়েছি, কিন্তু অল্প একটু। তো শুরু করছি ফার্স্ট রবীন্দ্র নৃত্য দিয়ে, ট্রিবিউট টু দ্য লিজেন্ড, দ্য আইকনিক ক্যারেক্টার অফ বেঙ্গল, সৌমিত্র চট্টোপাধ্যায়। থ্যাংক ইউ। নেক্সট ডান্সটায় যাবো। এটা জীবন সৈকতের অপর্ণা সেন এন্ড সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভীষণ হিট সিনেমা, আর আশা ভোসলের গাওয়া গান। তো সাগর
যাকে আয় আয় তো আরেকটা ট্রিবিউট টু সৌমিত্র চট্টোপাধ্যায়। বাজাতে পারছি হাততালিটা যদি বাজাতে পারতাম তাহলে বোধহয় খুব ভালো হতো। আমি একটা জোরে হাততালি তোমার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা প্রোগ্রাম তুমি আমাদেরকে উপহার দিচ্ছ। আর আমাদের সঙ্গে যারা যারা এই মুহূর্তে জয়েন করেছে তাদের প্রত্যেকেই বলছে ভীষণ সুন্দর লেগেছে অনুষ্ঠান। থ্যাংক ইউ তাদেরকে যে তারা আমাদের সঙ্গে এইভাবে জয়েন করে অনুষ্ঠান দেখছে। আচ্ছা অনুষ্ঠিতাদি একটা কথা বলো তো, এই যে এই যে সৌমিত্র চ্যাটার্জির প্রতি তুমি ট্রিবিউট জানালে, ভদ্রলোক তো একটা বলতে পারো এত মানে এমন একজন মানুষ, আমরা যেমন উত্তম কুমারের প্রতি একটা অদ্ভুত অন্ধ ভালোবাসা, মানে যেটাকে একটা বলতে পারো ফার্স্ট সাইট টাইপের, ওরকম একটা ইমপ্রেশন কিন্তু সৌমিত্র চ্যাটার্জির প্রিয় ছিল। এবং আমরা যারা অনেকটাই মানে কম মানে নতুন জেনারেশন যারা বা আমাদের থেকে যারা আরো পরে, তারাও অদ্ভুত ভাবে সৌমিত্র চ্যাটার্জি যে সমস্ত মানে শুধুমাত্র ফেলুদা সিরিজ বলবো না, প্রত্যেকটা সিনেমা, এবং এখন এখন হয়তো সৌমিত্র চ্যাটার্জি অনেক ক্ষেত্রেই অনেক সিনেমায় দেখেছি তুমি
বাবা কিংবা দাদু এরকম এক একটা ক্যারেক্টার প্লে মানে রোল প্লে করেছেন। সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু তিনি সত্যি বলবো মন জিতে নিয়েছেন দর্শকদের। হঠাৎ করে এই যে মানুষটা হঠাৎ করে চলে গেল, তোমার একজন শিল্পী হিসেবে কি মনে হয়? সত্যি মানে আমাদের বাংলা অভিনয় জগৎ বলো, শুধুমাত্র যে অভিনেতা হিসেবে না, উনি পারফর্ম করেছেন অ্যাজ আ স্টেজ পারফর্মার, মানে উনি একজন নাট্যশিল্পীও ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে অসাধারণ আবৃত্তিকার একজন বাচিক শিল্পী হিসেবেও বা শ্রুতি নাটক হিসেবেও তিনি একজন অসাধারণ মানুষ। আবারও এসে গেল প্রসঙ্গ, গত রবিবারও আমরা একটা অনুষ্ঠান করেছিলাম। তো এই গোটা ব্যাপারটাকে তোমার কেমন, মানে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? সত্যি তো একটা খারাপ লাগার জায়গা, যার জন্যই তুমি আজকে তার প্রতি ট্রিবিউট জানাবে। এটা সত্যিকারেরই দুঃখজনক, বাট এটা জানতাম যে উনি 40 দিন ধরে কিভাবে যুদ্ধ করছেন। মানে কোভিড-19 যে কত মানুষকে নিয়ে গেল আমাদের পৃথিবী থেকে, সেটা সত্যি মানে একটা ছোট্ট ভাইরাস কিভাবে দুনিয়াটাকে হেলিয়ে দিল, মানে পুরো তোলপাড় করে দিল দুনিয়াটাকে। ওনার চলে যাওয়া মানে আমাদের বাংলার ফিল্ম জগৎ বলো যাই বলো একটা এন্ড অফ দ্য এরা। উনি এমন একটা মানে কিংবদন্তি নায়ক ছিলেন। নট অনলি যেটা তুমি বললে শুধু মানে আমরা জানতাম সৌমিত্র চট্টোপাধ্যায় যেমন অপু, যেমন ফেলুদা, আমাদের কাছে সেইভাবে উনি বেশি আমরা ওনাকে জানি বা আমাদের বলি না যে গুড বাই ফেলুদা বলেছি আমরা তাকে, আর তেমন অপুর। তো সত্যজিৎ রায়ের একটা বিশাল অবদান রয়েছে, যার সত্যজিৎ রায়ের আইকনিক হিরো হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অসম্ভব অসম্ভব একটা অসাধারণ মানে কি বলবো, যা ওনার অভিনয় ক্ষমতা। উত্তম কুমার একটা কারিশমা ছিল, সৌমিত্র চ্যাটার্জির হলেন একটু অন্য ধরনের, তাই না? উত্তম কুমারের কারিশমাতে আমরা সবাই মুগ্ধ। সৌমিত্র চ্যাটার্জি মানে তুমি যদি চাও যে কি ন্যাচারাল অভিনয়, যেন ডুবে গেলে তুমি বুঝতে পারবে যে সত্যি ওনার মানে অভিনয় দেখলে মনে হয় যে ডুবে গেলাম, একদম ক্যারেক্টারের ভেতরে উনি ডুবে যেতেন, মনেই হতো না যে উনি অভিনয় করছেন, একটা ন্যাচারাল অ্যাক্টর। তো আর ওনার রিসেন্টলি কয়েকটা আবৃত্তি যেমন উনি পাঠ করেছেন, যেমন রবীন্দ্রনাথের কবিতা বলো বা যাই বলো, সেগুলো যদি শোনো বা এখনো যদি শুনি কানে বাজে। আর থিয়েটার জগতেও যেমন উনি ভাবে কাজ করেছেন, রিসেন্টলি কয়েকটা কমার্শিয়ালও উনি খুব সুন্দর ভাবে কমার্শিয়ালও করেছেন, তাই না? তারপর রিয়েলিটি শোতে যখন উনি কথা বলতেন, সে যে মানে কথার আওয়াজটা কি সুন্দর ভাবে বেরোতো, এটা অসাধারণ ব্যাপার। ওনার হারানো মানে সত্যিকারের আমরা পুরো একটা মনে হলো উনি হলেন একটা প্যাকেজ, ওইটা আমরা হারিয়ে ফেলি। সমস্ত কিছু রয়েছে ওনার ওই মধ্যে। সৌমিত্র চট্টোপাধ্যায় আমি মানে সানডে যখন উনি চলে গেলেন, মানে লাকিলি আমি ওনার লেখা, ওনার লেটার প্যাডে নিজের হাতের লেখা একটা কবিতা কেউ মানে একটা দাদা শেয়ার করেছিলেন আমাদেরকে, তো সেটা আমি পেয়েছিলাম। তুমি যখন ওই বইটা পড়েও ছিলাম, আমি ফেসবুকে পোস্টও করেছিলাম। এক এক দিন একটা কবিতা সৌমিত্র চ্যাটার্জির আছে, পড়বো? একদম একদম, নিশ্চয়ই নিশ্চয়ই, 100 বার। এইটা হলো ওনার, হয়তো দেখাতে পারছি না ঠিক মতো, ওনার হাতের লেখা, ওনার লেটার প্যাডে। আমি এটা মানে সত্যিকারের জয়ন্তদার কাছে চিরকৃতজ্ঞ যে উনি এটা শেয়ার করেছিলেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, পেয়েছিলাম এটা ওনার লেটার প্যাডে লেখা। আর গল্প প্রিন্টে বসে উনি লিখেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, এক এক দিন, এক এক দিন একটা নদী জেগে ওঠে এই দেহটার মধ্যে, কুল ভেঙে দেয়, নিরাপদ যা কিছু ছিল খরস্রোতে ভাসে। এক এক দিন ভালোবাসার জন্য মনে এত ঢেউ ওঠে, সেই সুনামিতে হাট বাজার কাছারি দপ্তর সব ভেসে যায়। এক এক দিন সুন্দরের জন্য হাহাকার, আকাশ বাতাস বসন্তের জ্ঞানে ভরিয়ে দেয়। এক একদিন নদী জেগে ওঠে ডমরু বাজিয়ে, তোমারও ঘুম ভাঙাতে চায়। বসন্তের গানও সেদিন বুঝি বলতে চায়, যেদিন থাকবো না সেদিনও ভালোবেসো। স্মৃতিও এক একদিন সত্যি হয়ে ওঠে। এইটা যখন পেয়েছিলাম, মানে মনের ভেতরে যেন কিভাবে একটা নাড়া দিয়ে গিয়েছিল এই কবিতাটা। আগে আমি দেখিনি বা আগে কখনো আমি পড়িনি। সেদিন জয়ন্তদা শেয়ার করার সাথে সাথেই আমি জয়ন্তদাকে বললাম, আমি আমার একটা লাইভ আছে দাদা, আমি এই কবিতাটা পাঠ করতে চাই, আমি এটা নেবো। তো থ্যাংক ইউ জয়ন্তদা যে এত সুন্দর মানে এটা একটা আমার কাছে অ্যাসেট, যে সৌমিত্র চ্যাটার্জির হাতের লেখা
রেখা পেলাম যে অদ্ভুত অদ্ভুত। আমি একটা কথা একটুখানি বলবো, সেটা হলো যে যারা যারা আজকে অনুষ্ঠান দেখছেন আমাদের সঙ্গে, আর একটা প্রতিভা বেরিয়ে গেল কিন্তু না, মানে এর পরবর্তীকালে আজকে তিথিন আমাদের ব্যাপারটা পেছন থেকে ইয়ে করছে। আমার একটা মানে খুব ইচ্ছে আছে, এটা সুপ্ত ইচ্ছে, সেটা হলো যারা আবৃত্তি এবং এই প্রফেশন বা বলতে পারো ভালোবাসা বা ভালো লাগা থেকে কবিতাটাকে নিয়ে কিছু ভাবে, তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করবার খুব ইচ্ছে। আজকে তোমার মধ্যে তোমার যে জিনিসটা আজকে সকলের কাছে ধরা পড়লো, তো তোমার কাছে আবারও একটা আবদার কিংবা অনুরোধ যাই বলো না কেন থাকবে, সেদিনকে তোমাকে আমি শুধু নৃত্যশিল্পী অনুস্মিতা সাহা নয়, সেদিনকে আবৃত্তি শিল্পী অনুস্মিতা সাহা হিসেবে পেতে চাই। একদম আসবো, থ্যাংক ইউ। যদি আমাকে এরকম সুযোগ দাও আসবো। আমি নাচটা নিয়ে এগিয়ে গেছি কারণ নাচের উপর আমার ভীষণ ভালোবাসা ছিল, কিন্তু ছোটবেলায় তুমি জানো মানে ওয়েস্ট বেঙ্গলে বা বাড়িতে বাড়িতে কলকাতায় বা কলকাতার বাইরে যেখানেই বলো, বাড়িতে বাড়িতে কালচারটাকে এত বেশি ওখানে মেনটেন করে, শুধু না শুধু পড়াশোনা, সবাই নাচ গান আবৃত্তি আঁকা খেলাধুলা নাটক সবকিছু নিয়ে আমাদের ছোটবেলাটা কেটেছে। তো আমি কোনো কিছুই বাদ দিইনি, ছোটবেলা থেকে আমি নাটক করেছি, গান করেছি, গানের আমার রবীন্দ্রসঙ্গীতের ডিপ্লোমা রয়েছে 4th ইয়ারে, আর নাটক প্রচুর করতাম। তো আমাদের কোলাঘাটে শিশু উৎসব হতো আর কিশোর উৎসব হতো। তো বড় বড় আর্টিস্টরা বড় বড় ডাইরেক্টররা ওখানে আসতেন, মন্ত্রীরা তো থাকতেনই। তো আমার মনে আছে লাস্ট অ্যাক্টিং করেছি, সেটার নাম ছিল গুগা বাবা, মানে গুপি গাইন বাঘাবাইন, সৌমিত্র চ্যাটার্জির পার্টটা আমি করেছিলাম, গুপি গাইনের রোল। আর ওইটাতে আমি বেস্ট অ্যাক্টরের জন্য অ্যাওয়ার্ডও পেয়েছিলাম, আর সেই অ্যাওয়ার্ডটা আমি নিয়েছিলাম অঞ্জন চৌধুরীর হাত থেকে। সেটা আমার না লাস্ট নাটক আমার লাইফের। তো এই সব জিনিস যেন একটা একটা অন্য জিনিস, একটা অন্যরকম ফিলিং আসছে, এই সব জিনিস নিয়ে আমি আর এগোইনি, কিন্তু নাচের সাথে সাথে আমার ওই জিনিসও ছিল, সবকিছুই তার মধ্যে থেকে বড় হয়েছে। হ্যাঁ, মানে প্রত্যেকটা সময় প্রত্যেকটা জিনিস লিঙ্ক আপ হয়ে যায়। তোমার যে এই এক্সপিরিয়েন্স গুলো হয়েছিল, এই জিনিসগুলো তুমি পেয়েছো, আজকে যে তুমি আমাদের সঙ্গে শেয়ার করছো, এটার জন্য তোমাকে থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেকেই তো জানতাম না, কারুর না কারুর কোথাও না কোথাও অনেক কিছু ব্যাকগ্রাউন্ড থাকে, সবাই তো সবটা মানে বাইরে তাদের জিনিসটা মানে বেরিয়ে আসতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কাছ থেকে এরকম ভাবে এমন এমন এক্সপিরিয়েন্স তুমি আমাদেরকে শেয়ার করছো, তাদের সত্যি বলছি আমরা অভিভূত হচ্ছি, আপ্লুত হচ্ছি, আরো নিজেদেরকে ভরাতে পারছি এই বলে যে দ্য নিউজ ফ্রন্ট টিম শুধুমাত্র একা নিজেরাই নেই, তার আশপাশ পরিবেষ্টিত হয়ে আছে এমন এমন মানুষগুলোর সঙ্গে, এই শিল্পী মানুষগুলো যারা নিজেরা সমৃদ্ধ হয়েছে আর আমাদেরকেও আরো সমৃদ্ধ করছে। থ্যাংক ইউ সো মাচ অনুষ্মিতা দি। অনুষ্মিতা দি, যে এরকম একটা সুযোগ দিচ্ছ যে আমরা পুরনো স্মৃতিকে আবার সবার সামনে তুলে ধরার একটা অপরচুনিটি দিচ্ছ, যে আমরা সেটা তুলে ধরতে পারছি। তো থ্যাংক ইউ। থ্যাংক ইউ অনুষ্মিতা দি। আচ্ছা একটুখানি আমি কমেন্টস পড়ে দিই। আচ্ছা মনিরুল্লাহ কিছু লিখেছেন, আচ্ছা মনিরুল্লাহ লিখেছেন শেষ বয়সে এসেও উনি ওনার অভিনয় দিয়ে নতুন প্রজন্মের মন জয় করে নিয়েছেন, আমরা তো ওনার যৌবনকালের ছবি দেখে মন ভরিয়েছিলাম। সে তো 100 বার, মানে একটা কথা বলি, আমরা যে সময়কার কিংবা আমাদের থেকে যারা আরো জুনিয়র, যাদের মোটামুটি 20 থেকে 30-এর মধ্যে বয়স, তারাও বলবো সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় দেখে সত্যি অভিভূত। এবং যারা ইন্ডাস্ট্রিতে ইয়াং জেনারেশন, যারা ধরুন সিনেমাটোগ্রাফার বা যারা ক্যামেরা পার্সন থাকে বা এডিটিং যে টিম থাকে, তারা সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে যে প্রোডাকশনে কাজ করেছে, তাদেরও কিন্তু এক্সপিরিয়েন্স ভীষণ অদ্ভুত এবং অন্য রকম। কারণ সেই মানুষটা কোনোদিন কাউকে ছোট করে দেখেননি, কাছ থেকে কাউকে দেখার সৌভাগ্য যাদের হয়েছে তারা সেগুলো এক্সপিরিয়েন্স শেয়ার করেছে যে মানুষটা সবাইকে খুব কাছের বলে মনে করতেন, এবং ওনার নিজের কোনো কথা উনি যখন শেয়ার করতেন, মানে আমি যেটা কদিন আগে পড়ছিলাম যে সত্যজিৎ রায়ের সঙ্গে যখন সৌমিত্র চ্যাটার্জি অভিনয় করছেন, মানে এরকমও হয়েছে যে সত্যজিৎ রায়ের প্রোডাকশনে সৌমিত্র চট্টোপাধ্যায় হিরো, কিন্তু তিনি ট্রলি ঠেলছেন ফেলুদারি কোনো একটা মানে সিরিজের কোনো একটা সিনেমাতে, এবং সেক্ষেত্রে সত্যজিৎ বাবু নিয়ে মানে সামনে এসে যে অন্যান্য প্রোডাকশনের ছেলেপিলেরা ছিল তাদেরকে বলেছেন যে
তোরা শেষ পর্যন্ত হিরোকে দিয়ে ট্রলি ঠেলাবি, মানে ব্যাপারটা কথা। কিন্তু সৌমিত্র বাবু নিজে কিন্তু ওই জায়গাটা মনেই কখনো করেননি যে তিনি একজন হিরো বা তিনি একজন আইকন, যদিও কিন্তু সেই জায়গাটা অলমোস্ট তিনি অলরেডি অধিকার। এবং হ্যাঁ, অবশ্যই একটা জিনিস তো বটে যে সত্যজিৎ রায় আজকে না থাকলে বোধহয় সৌমিত্র চ্যাটার্জিকে আমরা এইভাবে আমরা সামনে দেখতে পেতাম না। মানে এই যে চারুলতা যে সিনেমাটা তুমি প্রথমবার ট্রিবিউট জানাবে, কিংবা ফেলুদা সিরিজ গুলো সব কটাই এখনকার যে সিনেমা সেগুলো তো বটেই, কিন্তু আজকে সত্যজিৎ রায় বোধহয় সেই জিনিসটার সৌমিত্র চট্টোপাধ্যায়কে খুঁজে পেয়েছিলেন বলেই আজকে সৌমিত্র চ্যাটার্জি এইভাবে বাঙালি স্মরণে মননে এবং রক্তে রন্ধ্রে বোধহয় তাকে নিয়ে আমরা কথা বলছি, আলোচনা করছি। এই জিনিসটা মানে এতে বোঝা যায় যে একজন শিল্পীর কিন্তু কখনো মৃত্যু হয় না। শিল্পী কলা এমন একটা জিনিস সব সময় বেঁচে থাকে আমাদের স্মৃতির মধ্যে দিয়ে, আমাদের ভালো লাগা ভালোবাসার মধ্যে দিয়ে। আহ সত্যি অদ্ভুত ভাবে সেগুলো স্মৃতিচারণার মধ্যে দিয়ে। আজকে তুমি যে বললে এক্ষুনি যে তুমি যখন তুমি মানে অনুষ্ঠান করেছো এবং কোলাঘাটে পারফর্ম করে তুমি প্রাইজ নিয়েছিলে অঞ্জন চৌধুরীর হাত থেকে। এই অঞ্জন চৌধুরী যে কিনা মানে তৈরি করেছে কিছু মানুষকে, আজকে যারা পরিচিতি পেয়েছে অঞ্জন চৌধুরীর প্রোডাকশনে কাজ করে, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি তার থেকে পুরস্কার হাতে করে নিয়েছো, মানে এটা এটা সত্যি একটা অদ্ভুত অনুভূতি। এটা মানে যার মানে তুমি বোধহয় সেটা ভালো বলতে পারবে। ফরচুনেট, আমি সত্যি ফরচুনেট ছিলাম যে শুধুমাত্র অঞ্জন চৌধুরী না, আমাদের কোলাঘাট এমন একটা জায়গা ছিল, বড় বড় সমস্ত সেলিব্রিটিরা ওই প্রোগ্রাম গুলোতে আসতেন, যার জন্য মানুষ ওখানে আরো বেশি উৎসাহ পেয়েছে। আমরা এত বেশি উৎসাহ পেয়েছি আমাদের পারিপার্শ্বিক বাতাবরণ থেকে, যার জন্য আমি এখনো সেটা আমি ক্রেডিটটা দিই আমার কোলাঘাটকে, যার জন্য আমি আজ এখানে। আমার নাচের পেছনে, সমস্ত কিছুর পেছনে যে একটা সবার উৎসাহ আমাকে পুশ করতো, যে অনুস্মিতা কর, আমার ডাক নাম মিঠু, মিঠু কর, মিঠুকে ভালোবাসতো যে লোকে, তার জন্য আমি আজ এখানে। হ্যাঁ, বাবা মার প্রচুর অবদান তো রয়েছেই, কিন্তু তার সাথে কাকু কাকিমা বন্ধু বান্ধব সবার যে এত ভালোবাসা, তার জন্য আজ আমি এখনো অব্দি চালিয়ে যেতে পারছি। সেই ভালোবাসাটাকে আমি কোনোদিনই ভুলবো না, আর তার জন্য আমি যার যার অবদান না বললেই নয় সেটা হচ্ছে পার্থদা। কারণ পার্থদা আজকে তোমার অনেক আমি মানে ভেরি বলবে না, কিন্তু সেজন্য বেশি বলছি না যে আমার কথা বলার কোনো দরকার নেই। সো আমার ফ্যামিলি মানে নট অনলি আমার বাড়ির বাপের বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোকের প্রচুর অবদান। হ্যাঁ, পার্থ আর আমার ছেলের থেকেও পার্থর প্রচুর অবদান। এই যে সমস্ত নাচ সুমিত অলরেডি আগে মেনশন করেছো, আমি শুধু নাচি, তার পেছনের সমস্ত কিছু দায়িত্ব, ভিডিও বলো, অডিও বলো, লাইটিং, মঞ্চসজ্জা, এখন এটাই আমার কাছে মঞ্চ, তো স্টেজ, সবকিছুর যায় ক্রেডিট পার্থর উপর। তো আমি শুধু নাচ করি, বাকি সমস্ত কিছু ও হ্যান্ডেল করে। তাই, কারণ অনুষ্মিতা অনেক ক্ষেত্রে। আচ্ছা, তোমার একটা জিনিস একটুখানি আজকের এই প্ল্যাটফর্ম থেকে তুমি একজন শিল্পী হিসেবে তোমার কাছ থেকে একটা ছোট্ট আবদার থাকবে। সেই আবদারটা হলো যে অনেক ক্ষেত্রে অনেক মেয়েদেরও আমি বলছি, তারা হয়তো এরকমই কিছু না কিছু ভালো লাগা বা ছোট থেকে কিছু না কিছু জিনিস তারা শিখে এসেছে, সুপ্ত প্রতিভা সকলের মধ্যে থাকে, কজনেই সেটার এত অব্দি এগোয়, বা এই যে চারিপাশ থেকে যে একটু সাপোর্ট শুধু দেওয়া, মানে যার আছে প্রতিভা সেটা তো তার আছে, সেটা তার অন্তরের ভেতরে, কিন্তু তাকে একটু ঠেলে দেওয়া কিংবা একটা সাপোর্ট দেওয়া, মানে শারীরিক নয়, মেন্টাল সাপোর্ট, যে তুমি পারফর্ম করো বা তুমি এগো, আমরা তোমার পেছনে আছি। এই জায়গাটা তোমার মানে লুকিয়ে বা চেপে না থেকে, গুমড়ে গুমড়ে না থেকে একটু নিজেকে প্রতি, এবং সেক্ষেত্রে তুমি এবং পার্থদা দুজনেই যদি কিছু ভালো একটা মেসেজ দাও তাদের প্রতি। আমি আমি সেই জিনিসটা খুব একটা ফিল করিনি, কারণ শুরু থেকেই বাবা মার কাছ থেকে যেরকম আমি উৎসাহ পেয়েছি, ঠিক সেইভাবেই আমি উৎসাহ পেয়েছি আমার শ্বশুরবাড়ির শ্বশুরমশাই আর শাশুড়ি মার থেকে, আর আমার দেওর ননদ সমস্ত পরিবার থেকে। আর পার্থর হাজবেন্ড হিসাবে কখনো আমাকে এই এই পজিশন আমাকে করতে হয়নি যে আমি গুমড়ে গুমড়ে কাঁদছি বা কিছু, যে আমি করতে পারছি না বলে। সে যত কাজ করে থাকুক নিজের উপর নিয়ে নেয়, আমাকে ঠেলে দেয়, বা আমি যে জানে যে আমি ভীষণ ভালোবাসি নাচ গান, তো এই ব্যাপারে আমাকে কোনো বাধা কখনো আমাকে মানে আমি ফেসটা ফিল করিনি।
তো সেই জন্য আমি জানি এটা যাদের, বাট এটা আমি আমার স্টুডেন্টদের হিসাবে এবার আমি বলছি, অনেকেই ভীষণ ভালোবাসে নাচতে, কিন্তু মানে গ্যাপ পড়ে গিয়েছিল বিয়ের পর, সংসার করে অনেকে অনেক কিছু করতে পারেনি। তো এই লকডাউনের মাঝে এখন আমি যেভাবে পুশ করি আমার স্টুডেন্টদের যে না তুমি করতে পারবে বা করতে পারবে বা কিছু, সেটার জন্য ওরা এখন ভীষণ বলে যে আমি তাদেরকে পুশ করে করে এগিয়ে ওদের কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়েছি। স্টেজ শোতেও তাই ভীষণ ভাবে শাই ছিল, কনফিডেন্ট অনেকেরই ছিল না, যে না করতে পারবো না ভয়ে। তো আমার কাছে যারা শেখে, আমি এই জিনিসটা আমি ভীষণ ভাবে মনে করি, যত তুমি পারফরমেন্স করবে, লোকের কাছে যত নিজেকে তুমি মেলে ধরবে, তত তোমার কনফিডেন্স লেভেল হাই হবে। তোমার এইটা যত তুমি লোকের হাততালি করাবে, লোকের প্রশংসা পাবে, তোমার ভেতরে যে একটা আরো যে সুপ্ত বাসনা লুকিয়ে থাকে, সেইটা প্রস্ফুটিত হয়ে বেরিয়ে আসবে। কোনোদিন সেই তোমার এই মানে তোমার যে ট্যালেন্ট তুমি লোকের কাছে যদি নিয়ে আসো, একবার যদি ওই নেশাটা তোমার মধ্যে এসে যায় যে না লোকে আমাকে বাহবা দিচ্ছে বা এনকারেজ করছে, সেই জিনিসটা কোনোদিনও সুপ্ত থাকবে না আর হাইড হবে না। সেটা একবার যদি বেরিয়ে আসে, মানুষ অটোমেটিক সেটা পেছনেই দৌড়াবে, আর ওই মানে লুকিয়ে রাখার চেষ্টা তারা করবে না। বাট অনেকেরই বাড়ি থেকে অনেক ঝামেলা আসে, পারে না, সংসারের জন্য অনেকেই ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে অনেক ঝামেলা হয়, কিন্তু তার মাঝেও তাদেরকে আমি বলি এইভাবে একটু কর, ওইভাবে একটু কর, এই করে করে এই যে অনেকগুলো কম্বাইন ভিডিও আমি বানাই বা কিছু 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 ছোট ছোট কিছু একটা কর যাতে এগিয়ে আসতে পারবি। তো এই করে করে এখন কিন্তু আমার যে গ্রুপ, আমি ইনস্ট্যান্ট কোরিওগ্রাফি করি, তারা ইনস্ট্যান্ট তুলে ফেলে, সেইভাবে ওদেরকে আমি তৈরি করছি যে হ্যাঁ করতে পারবে। আর সেই মেন্টালিটিটা স্ট্রং, সেটা আমার দায়িত্ব, যে আমি চাই যে তারা এগোক। সেই জিনিসটা আমি মানে যে আমি যেমন করি, আমি চাই আমি সবাইকে নিয়ে করি। আমি যেটুকু ওরা আমার কাছে শিখছে, যদি জিনিস কিছু শেখো, যদি না লাভ কি শেখা। একদম, মানে আমি এখানে বলবো আমার আন্তরিকভাবে তোমার প্রতি অসংখ্য ভালোবাসা এবং কি বলবো শুভেচ্ছা সবকিছু রইলো। তুমি জানো মানে মন থেকে আমি ভীষণ এই ব্যাপারগুলোকে সাপোর্ট করি। নিজে কতটুকু করতে পারি জানি না, কিন্তু যারা যেখানে থেকে যেটুকু যা করতে চায় সেই সাপোর্টটুকু সবসময় মানে মেন্টাল সাপোর্ট বন্ধু হিসেবে সবসময় ইন্সপিরেশন, এবং সেই হিসেবে সেটা রইলো ছোট বোনের মতো। তোমাকে আমি সবসময় সেই ভালোবাসা দেবো যে দিদি তুমি এগিয়ে যাও, আরো যাদেরকে নিয়ে তুমি এগোতে চাইছো, আরো মানুষ যাতে তোমার পাশে এসে দাঁড়ায়। এবং এই যে জিনিসটা যে তোমার আশেপাশে যারা রয়েছে তাদের মধ্যে সুপ্ত হলেও প্রতিভাটা হয়তো ছিল কোথাও লুকিয়ে, তুমি তাকে টেনে বার করে আনছো, এটা আরো বেশি বেশি করে করো। ঠাকুর মা সব সময় তোমার উপর আশীর্বাদ করুন। তোমার সঙ্গে এই যে মানুষগুলো রয়েছে, বিশেষ করে পার্থদার মতো মানুষ যখন তোমার পাশে রয়েছে, বাকি বড়দের আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে, তুমি ঠিক পারবে। দেখো দিদি যখন মানে তুমি এগোচ্ছ না, তুমি অনেকের ইন্সপিরেশন হতে পারবে। এটা এটা শুভ তরফ থেকে রইলো। আর দ্য নিউ সং তরফ থেকে অবশ্যই রইলো। আচ্ছা অনুস্মিতা দি, একটা কথা তোমাকে একটু বলি। এই যে ইন্সপিরেশনের কথা তোমাকে বলছিলাম, তো মৈত্রী লিখেছে তোমাকে যে ও কিন্তু তোমাকে দেখে খুব ইন্সপায়ার হয়, মানে অনুস্মিতা দি বলেও লিখেছে। সো মৈত্রীর প্রতি অলরেডি অনুস্মিতা দি অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছে এবং ভালো কথা বলেছে। মৈত্রী তুমি আমাদের সঙ্গে থাকো, অনুস্মিতা দির সঙ্গে থাকো, আর অনেক অনেক শুভেচ্ছা আমাদের থেকেও থাকলো। আচ্ছা মনিরুল দা এবং দীপ্তি চক্রবর্তী দুজনেই তোমার কাছে একটা রিকোয়েস্ট করেছেন যে একটা গান হয়েছে। দা লিখেছেন যে অলরেডি কমেন্টে আমি দেখতে পাচ্ছি শিল্পী বললেন উনি নাচ গান দুটি ভালোবাসেন, এই ভালোবাসার জায়গা থেকে একটা গান হয়ে যাক। শিল্পীর অনেক গুণ, আজকের শিল্পী অনেক গুণের অধিকারী, আশা করছি উনি আজকে দু লাইন রবীন্দ্রসঙ্গীতও শোনাবেন। দুজন মানুষ আমার কাছে আবার রবীন্দ্রসঙ্গীত শোনারও একটা আবদার জানিয়েছে। আচ্ছা সেটা আচ্ছা না করলাম, কিন্তু আরো যে নাচগুলো রয়েছে তোমাদের টাইমটা তো চলে যাচ্ছে, সেটাতে প্রবলেম নেই তো? না না কিচ্ছু হবে না, তুমি তুমি তোমার তোমার মতো করে, তোমার যদি মনে হয় তুমি সলিল আমি আসলে একটা পর্বের ভেতর রয়েছি তো, সেটার থেকে তারপর সলিল চৌধুরীর প্রতি তুমি যে ট্রিবিউটটা করবে সেটা আরেকটা পর্ব। সৌমিত্র চ্যাটার্জির আরেকটা রূপকে আমি আনতে চাই,
যেটা মানে আমরা সেটা ভাবতে পারি না, যেটা উনি সিন্ধুবনের পাড়েতে নিচে টুইস্ট রক এন্ড রোল মনে আছে? আমি সেই একদম ওই রূপটা আমি একটু তুলে ধরতে চাই আমার মতো করে, সেটা আমি আনবো। আর ভাবছি চেষ্টা করি। তো রবীন্দ্রসঙ্গীতটা তাহলে পরে হোক, তোমার সমীর চ্যাটার্জি যে ভাবনাটা দিয়ে তুমি সাজিয়েছো তাহলে সেটাই আমরা এখন দেখবো। ঠিক আছে, ওইটা দিয়ে শেষ শুরু, মানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনটা শেষ করি। এইটা মানে সৌমিত্র চট্টোপাধ্যায় যে অদ্ভুত ভাবে যে টুইস্ট নেচেছিলেন, তার সাথে রবি ঘোষ আর চিন্ময় রায়, মানে ওই সিনটা এখনো মনে পড়ে। তিন ভুবনের পরে তনুজাকে দেখে টিজ করা আর মান্নাদের গান, অসাধারণ একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা। আরো একটা গানের কথা হঠাৎ মনে পড়লো, অনুস্মিতা দি, আরো একটা গানের কথা হঠাৎ মনে পড়লো। একটা গান বোধহয় মান্নাদের গলাতেই ছিল, যেটা সৌমিত্র চ্যাটার্জিরই, আমি যদি ভুল যদি না করি আমাকে একটু শুধরে দিও। লেগেছে 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 আগুন, ওটাও ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, কিন্তু অতগুলো করতে পারছে না, একটু টুইস্ট দিচ্ছি বা শাড়ি পরে, তো ভুল ত্রুটি ক্ষমা করবেন। এটা ওনার উপর, ওনার সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিবেদন, তার অসাধারণ একটা শার্ট প্যান্ট পরে টুইস্ট, সেটা শাড়ি। Thank you. এইটা কিভাবে ব্যাখ্যা করবো আমি জানি না, এটা সত্যি বলছি কিভাবে ব্যাখ্যা করবো আমি নিজেও বুঝতে পারছি না। একটা অদ্ভুত লাগা, একটা ধাঁধানো পারফরমেন্স। থ্যাংক ইউ অনুষ্কা, এইভাবে যে সৌমিত্র চ্যাটার্জিকে তুমি ভেবেছো, মানে ওনার এই জিনিসগুলো যে তুমি এইভাবে ভেবেছো, এটা একজন শিল্পী শুধুমাত্র তার শিল্পের মধ্যে দিয়েই ট্রিবিউট জানাতে পারে, শ্রদ্ধা জানাতে পারে, যেটা বোধহয় আর কেউ পারে না। আমরা তো কথার ছলে তাকে স্মরণ করতে পারি, কিন্তু তার প্রতি ট্রিবিউট জানিয়ে এই
কিভাবে তার গুলোকে নিজের মতো করে নিজের ভাবনা দিয়ে সাজানো, এটা শুধুমাত্র একজন শিল্পী বোধহয় পারে। থ্যাংক ইউ সো মাচ অনুষ্ঠিতা দি, এরকম একটা অদ্ভুত পারফরমেন্স তোমার দেখলাম। ইতিমধ্যেই অনেকেই কিন্তু সেটার কমেন্ট দিয়েছে। মৈত্রী বলেছে রক অ্যান্ড রোল, সুপার। আর মনিরুলদা বলেছে ভীষণ সুন্দর, অনবদ্য। আমরা জানি যে, আমি জানি না আরো লাস্ট যখন আমাদের সঙ্গে প্রোগ্রাম করেছিল সেটা সেপ্টেম্বর মাসের এন্ডে, আর তারপর মাঝখানে অনুষ্ঠিতা ডান্স স্টুডিও থেকে আমরা একটা অনুষ্ঠান করিয়েছিলাম শারদীয়া, সেখানে পারফরমেন্স এসেছিল। কিন্তু অনুষ্মিতা নিজে এমনই একজন শিল্পী এবং মানুষ, মানে শিল্পী তো শিল্পকলা আছে, কিন্তু মানুষ হিসেবে কেমন, কারণ আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এমন কিছু মানুষের সঙ্গে বা তাদেরকে নিয়ে কাজ করার কথা ভেবেছিলাম, কিন্তু প্রত্যেকের কাছ থেকে এমন এমন ব্যবহার পেয়েছি যেটা আসলে বোধহয় শিল্পী হিসেবে সেটা পাওয়ার মতো নয়। কারণ আমি এটা অন্তত জানি যে যারা মানুষ শিল্পী হয়, তারা প্রত্যেকে ব্যবহারের দিক থেকে, নিজের মানসিকতার দিক থেকে ভীষণ উন্নত পর্যায়ের হয়, তবে তারা শিল্প হিসেবে শিল্পটাকে ভালোবাসে বলেই তো আজকে, মানে তুমি শুধুমাত্র নাচ ভালোবাসো তা তো নয়, তুমি সৌমিত্র চ্যাটার্জিকে ভালোবেসেছো, তাকে শ্রদ্ধা জানিয়ে এইরকম ভাবে ভেবেছো। তুমি রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবেসেছো, সৌমিত্র চ্যাটার্জির কবিতা লেখাটাকে ভালোবেসেছো, তাই তুমি কবিতাটাকে বললে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন শিল্পী সব জিনিসটাকে ভালোবাসে, তার ব্যবহারের মধ্যে দিয়ে সেটা প্রস্তুতিতে হবে। এরকম অনেক পারফরমেন্স বা অনেক লোকের সঙ্গে কাজ করতে গিয়ে দেখেছি তাদের এত বেশি অহংকার, মানুষের, মানে তাদের আমি নাম বলতে চাইছি না, অনুষ্ঠানের মাধ্যমে অনেক মানুষ দেখছেন আজকে, কিন্তু এটা সত্যি বলছি, অনুস্মিতাদির সঙ্গে কথা বলে বা আলাপ হয়ে কি মনে হয়েছিল আমার আমি জানি না, তবে কোনোভাবে বোধহয় মনে হয়েছিল যে এই মানুষটা খুব আত্মিক একটা টান আছে। কিভাবে আছে জানি না। আমি এই যে প্রোগ্রামটা আজকে হচ্ছে সেটা সম্পর্কে অনুষ্ঠিতার কাছে আমি বোধহয় উইদিন আ ফিউ আওয়ার্স আমি জাস্ট রিকোয়েস্ট করেছি, অনুষ্মিতা দি এরকম একটা প্রোগ্রাম হবে, তুমি করবে প্লিজ। না শুনবো না এরকম একটা ব্যাপার নেই, মানে অনুষ্মিতা দি যদি নিজের একজন অন্য কোনো কাজও থাকে, সে জায়গায় দাঁড়িয়ে আমাকে না বলার কোনো সুযোগ নেই। এবং শুধু তাই নয়, রাত্রির বেলা মানে অলমোস্ট এখানে রাতের দিকেই, মানে রাত্রি 10টা এরকম হতে চলেছে অনুষ্ঠিতাদের সঙ্গে, তখন আমি আড্ডা মারছি, যদিও আমাদের মধ্যে খুব বেশি কথা হয় না, কিন্তু যখনই পেয়েছি, যখনই মন চেয়েছে, কিংবা আমার হাতে সুযোগ নেই, অদ্ভুত ভাবে আমারও কিছু ব্যস্ততার জীবন রয়েছে, তারও কিছু ব্যস্ততার জীবন রয়েছে, কিন্তু তার মধ্যে দেখি যখন আমি তাকে ফোন করছি, সে কিন্তু অলমোস্ট অনলাইন। মানে এরকম হয়নি যে আমাকে সে রিং ব্যাক করছে না, কিংবা মানে সে উত্তরটা দেয়নি। মোস্টলি সে বলেছে যে রাত্রি তুমি একটু ওয়েট করো, আমি তোমাকে ওটা ফরওয়ার্ড করে দিচ্ছি, কিন্তু সত্যি তাই। এবং তার এতটুকু কথা নড়চড় হয়নি। দ্যাট মিনস সে সত্যি মাত্র মানে একজন শুধু শিল্পী নয়, সে মন থেকেও আমাকে খুব ভালোবাসে, আমি সেটা অন্তত বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ অনুস্মিতা দি, এইভাবে এই ভালোবাসার হাতগুলো খুব দরকার, জানো তো, না হলে তো বোধহয় জীবনে চলার পথে এই সাপোর্টটা পাওয়া যেত। একদম নিজের লোক, সত্যি নিজের বোনের মতো। আর তোমাকে আমি প্রথম থেকেই বলেছি, ফেস টু ফেস তোমার সাথে আমার দেখা হয়নি, কিন্তু চাই ভগবান করুক আমাদের এই পার্সন যোগাযোগ হোক। এসো, যখন লকডাউন কেটে যাবে আমাদের বাড়িতে, আমরাও যাব তোমার ওখানে। নিজেদের এই যে বলেন একটা মনের একটা মিল, সেটা তোমার সাথে আমার একটা রয়েছে হয়তো, সেজন্য আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ যে এই কন্ট্যাক্টটা আমাদের মধ্যে তুমি করেছো। জিনিকে ধন্যবাদ না দিলে চলে না, ডক্টর জিনি হালদার আর সুবাদে আমার যোগাযোগ। আর এই আমাদের এই বোন দিদির সম্পর্ক বলো, যাই বলো, এটা যেন চিরদিন থাকে, সেটাই কামনা করি। এইভাবে আমরা থাকি। এন্ড থ্যাংক ইউ যে এই যে একটা কথা বললে না, যে শিল্পী মানুষ শিল্পী তখনই হয় যখন সে লোককে শিল্পী হিসাবে জানে বা বোঝে, তার মর্যাদা দেয়। অনেকেই আছে, অনেক ঈর্ষা, অনেক জেলাস এইখানে। আর এই লাইনটা এত বাজে, খুবই বাজে লাইন, যদি তুমি ঠিক মতো না চলতে পারো। সেলিব্রিটি যখন কেউ হয়ে যায়, মানে কোনো কালচারাল লাইনে বলো বা কিছু বলো, তোমাকে অনেক ভেবে চিনতে পা ফেলতে হবে। এই লাইনটা হলো এরকমই। আর অহংকারের কোশ্চেন তো আসেই না, আমি নিজেকে সেই জিনিস মনে করি না, আমি একটা তুচ্ছ বিন্দু কণা মাত্র, কত
বড় বড় হম্বিতম্বি লোক রয়েছেন যাদের থেকে শিখছি, শেখার কোনো শেষ নেই, এখনো শিখে যাচ্ছি কত মানুষের থেকে, যেমন নাচের গুরুদের থেকে, গানের গুরু, টিচার, মা বাবার থেকে যেমন শিখছি, তেমন লোকের অনুষ্ঠান দেখে দেখে তাদের কাছ থেকেও শিখছি। এই যে সিনেমা দেখি, সৌমিত্র চট্টোপাধ্যায় বলো, ওনার কাছ থেকে কত জিনিস দেখে দেখে কত কিছু শিখছি, এগুলো তো শেখা, জিনিস দেখে দেখে শেখা। তো এইভাবেই যেন শিখে যেতে পারি আর সবার কাছে নিয়ে আসতে পারি, পরিবেশন করতে পারি। আর ভগবান করুক ওই অহংকার জিনিসটা যেন কোনোদিন আমার মধ্যে না আসে, আর সেই আরো বড় হতে চাই, বাট ডাউন টু আর্থ, সবার সাথে মিলেমিশে থাকতে চাই, এটাই আমার প্রার্থনা। একদম তাই অনুস্মিতা দি, এই যে কথাটা একটা খুব ভালো মানে এবং সত্যি বলবো মন থেকে বলি ভীষণ দামি কথা বললে গো। অহংকার হচ্ছে পতনের কারণ। যেদিন থেকে এই জিনিসটা ভেতর ভেতর গ্রো করে যাবে আমার মধ্যে, এই জিনিসটা আমি করছি, সেদিন থেকেই পতনের জায়গাটা শুরু হয়ে যাবে। সেই কথা। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলি যে অহংকার যেন কখনো আমাদের মধ্যে না ভগবান দেন, এরকম ভাবেই যেন হাতে হাত ধরে আমরা কাজ করতে পারি। আর অনুষ্মিতা দি একটু বলি, অনুষ্মিতা দির কাছে অলরেডি গানের রিকোয়েস্ট আবারও এসেছে যে মিষ্টি মেয়ের গলায় একটা মিষ্টি গান শুনতে ইচ্ছা করছে। আমার মা কমেন্টটা করেছেন, আর তোমাকে মা অনেক শুভেচ্ছা জানিয়েছে, ভালোবাসা জানিয়েছে, বলেছে চির যৌবনা থাকুক অনুস্মিতা। প্রণাম দেবেন মাসিমা, এইভাবে ভালো মতো আশীর্বাদ করুন। করছি করছি একটা গান খালি গলায়। কিন্তু গানের চর্চা আমার নেই, বহুদিন গানের চর্চা বন্ধ হয়ে গেছে, বাট স্টিল তুমি একটু গান খেয়ে নিতে পারো। করছি, এটা একটু ডাল করতে হবে। বড় আশা করে এসেছি গো, বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে নাও, ফিরায়ও না জননী, বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে নাও, দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিতে জানি গো, আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব, আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব, তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াবো, যে হেরি তমস ঘন ঘোরা গহন রজনী, বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে নাও। একটু ভুল ওয়ার্ড বলেছি, রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষমা করবেন, রবীন্দ্রসঙ্গীতে ভুল কখনো হওয়া উচিত না, না নোটসে না কথায়, চরণ তলে বসে থাকিব, প্রথম লাইনটা হওয়া উচিত ছিল, আর আমি যে কিছু জানি না, বাট দুখানায় রিপিট হয়েছে, ক্ষমা প্রার্থনীয়, বাট করেছি, অনেক বছর পর গান করলাম। যারা যারা এই অনুষ্ঠানে দেখো এই ভুল ত্রুটি এসব আজকে অন্তত বিচার্য হবে। আমার মনে হয় যারা যারা আজকে অনুষ্ঠান দেখছেন তারা সবাই তোমাকে ভালোবেসে, তোমার প্রতি অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে তারা অনুষ্ঠান দেখছেন। তাদের মনস্কামনা মানে তাদের মনের ইচ্ছেটাকে তুমি গুরুত্ব দিয়েছো একজন শিল্পী হিসেবে। এখানেই একটা কথা যে অহংকার যে হয় না, এবং অহংই জিনিসটা যে এই মানুষটার মধ্যে নেই, তার প্রথম এবং শেষ একটা উদাহরণ হলো অন প্রোগ্রাম একজন নৃত্যশিল্পী, অন্তত আমার জীবনে আমি বলছি যতটুকু নিজে কাজ করেছি, অনেক শিল্পীদেরকে নিয়েও কাজ করেছি, ইন্টারভিউ নিয়েছি, অনেক কিছু হয়েছে, কিন্তু সত্যি বলছি আজকে এই অনুষ্ঠানে দর্শক বন্ধুদের বলতে বাধ্য হলাম, হ্যাটস অফ টু ইউ অনুষ্মিতা, অনেক মানে মন থেকে বলছি। এই কারণে আজকে যে অনুষ্ঠান, একজন নৃত্যশিল্পী শুধুমাত্র তার অনুষ্ঠানের ডালি সাজায়,
নৃত্য দিয়ে। তার সমস্ত অনুষ্ঠানটা হয় কিন্তু শুধুমাত্র নাচের মধ্যে দিয়ে। বিভিন্ন নাচ যেগুলো গান, যে সমস্ত গানগুলো সিলেক্ট করে সেগুলো শুধু ডান্স পারফরমেন্স গুলোই কিন্তু সে সেই অনুষ্ঠানে প্রেজেন্ট করে বা পারফর্ম করে। এই প্রথম আগে মানুষ যে মেঘনা চাইতেই জল, একটা মানুষ যার মধ্যে নৃত্যশিল্পী, নৃত্যশিল্পীর মানে অনুভব, ভাবনা সবকিছু রয়েছে, সে সেটাই ভালোবাসে। এর সঙ্গে রয়েছে কবিতা। আর আজকে যখন দর্শকরা অলমোস্ট 3, 4, 5 জন প্রায় রিকোয়েস্ট করেছে অন প্রোগ্রাম যে একটা মিষ্টি মেয়ের কাছ থেকে গান শুনি, মনিরুলদা বলেছে একটা গানও যদি 2 লাইন শোনাও। সেক্ষেত্রে সেই শিল্পীর কাছে দর্শকদের এই ইচ্ছেটার গুরুত্ব দেওয়া, থ্যাংক ইউ সো মাচ অনুস্মিতা দি। সত্যি বলছি, যত তোমায় দেখছি না তত তত আরো মনে হচ্ছে তুমি আরো আরো এগিয়ে যাও। মন থেকে তোমার জন্য অনেক 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 আদর আর শুভেচ্ছা রইল। সবার থেকে তুমি আরো প্রস্তুতি শুভেচ্ছা চাই, ভালো মতো আমার আশীর্বাদ করুন, শুভেচ্ছা জানান, যাতে এইভাবে এগিয়ে চলতে পারি, সবার মনোরঞ্জন এইভাবে করে যেতে পারি। থ্যাংক ইউ। আচ্ছা অনুস্মিতা দি, আমরা বোধহয় আস্তে আস্তে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অলমোস্ট 1 ঘন্টা প্রায় কমপ্লিট হয়ে গেছে। অনুস্মিতা দি বলেছিল যে সলিল চৌধুরী ট্রিবিউট তুমি জানাবে। সলিল চৌধুরী, হঠাৎ সলিল চৌধুরী এমন একজন যে মানুষটার গান মানে একদম ছোট্ট শিশু থেকে আরম্ভ করে প্রেম, তারপর আস্তে আস্তে যত বড় হবে যৌবন, সবটা একসঙ্গে। তার গানের সুর, তার গানের কথা, আমরা ছোট থেকে বড় হয়েছি তার কন্যার গলায়। সে যখন ছোট ছিল গানগুলো শুনে এখন মনে পড়ছে, মানে পুজোর সময় সলিল চৌধুরীর সুরে অন্তরা চৌধুরীর গানগুলো এখনো সমানভাবে জনপ্রিয়। হ্যাঁ, তাই তো, ভীষণভাবে জনপ্রিয় তখন ছিল, এখনো আছে। এইসব গান কখনো পুরনো হয় না আর কখনো মেটে না। সলিল চৌধুরী মানে উনি সত্যি একটা লিজেন্ড, একটা অসাধারণ ব্যক্তি। যেমন লিরিক্স, যেমন মিউজিক, তেমন কম্পোজিশন, কি নেই ওনার মধ্যে। আর এক একটা মানে গান, মানে এইসব গান কখনো পুরনো হয় না বা মেটে না। আর ওনার ওনার সুরে, ওনার লিরিক্সে যেমন লতা মঙ্গেশকর জি কোনো গান গেয়েছেন, যেমন আনন্দ সিনেমার গান, এখনো মানে এগুলো সব গোল্ডেন গোল্ডেন মেমোরি বা যাই বলো, সব এগুলো, এইসব গান কখনো পুরনো হয় না, মানুষ এইসব গান না ভালোবেসে থাকতেও পারে না। তো একটা অসাধারণ ব্যক্তি। তো ওনার জন্মদিন গেছে 2-3 দিন আগেই। তো অনেক গান আছে, অনেক নাচ ওনার গানের, মানে ওনার কম্পোজিশনে অনেক গান আছে, নাচ করেওছি প্রচুর। লাস্ট টাইমে করেছিলাম অবাক পৃথিবী সুকান্ত ভট্টাচার্যের তোমাদের অনুষ্ঠানে। এবার নিয়ে এসছি একটা, মানে অনেকক্ষণ ধরে বাংলা বাংলা করছি, জানি বাঙালি আনা আনতে চেয়েছি এবার একটু, কিন্তু এটাও ঠিক বাঙালি আনার মধ্যেই পড়ে। এইটা লতা মঙ্গেশকর জি দুটো ভাষাতেই গেয়েছিলেন, হিন্দিতে আর বেঙ্গলিতেও। তো হিন্দিতে আনন্দ মুভিতে, আর আমাদের কলকাতারই আর্টিস্ট সুমিতা সান্যালের উপর পিকচারাইজেশন, না জিয়া লাগে না, যেটা বাংলাটা হলো না মনো লাগে না। সেটা সলিল চৌধুরীর লেখা আর সুরে অনবদ্য একটা গান, চেষ্টা করছি ওটা দিয়ে করছি। আর তারপর শেষ করব আরেকটা ভীষণ ভীষণ ফেমাস গান, সাত ভাই চম্পা জাগরে জাগরে, সেটাও লতা মঙ্গেশকর জি। তো সলিল চৌধুরী লতা মঙ্গেশকর ডুও যেন একটা, আমার কাছে একটা বিশাল ব্যাপার, আমার ভীষণ ভালো লাগে, আমার ভীষণ প্রিয়। তো সেই জন্য লতা মঙ্গেশকর জি গান দুটোই চুজ করেছি। তো শুরু করি। নিশ্চয়ই নিশ্চয়ই।
Thank you. Next যাই লতা মঙ্গেশকর জি গাওয়া গান একটা একেবারে হাততালি তো নেক্সট সাথে তারপর তুমি করবে। এখনই করে নি এবার তুমি নেক্সট যেতে পারো। সাত ভাই চম্পা অনেক ফেমাস গান একদম লতা মঙ্গেশকর জির আর নাজিয়া লাগিনা টা গুলজারের লেখা ছিল, শোলে চৌধুরী সুর ছিল, আর সাত ভাই চম্পা দুটোই শোলে চৌধুরীর সুর অ্যান্ড লিরিক্স। তো হোক সবাই এনজয় করবেন, আর সবাইকে যারা রয়েছেন আমাদের সাথে আজকে অনেক অনেক ধন্যবাদ। সবার কমেন্ট পরে দেখবো, রিপ্লাই আমি দেবো, বাট এইভাবে আমাদেরকে উৎসাহ দিলেন বলে চিরকৃতজ্ঞ। ভালো থাকুন, ভালোভাবে থাকুন, আর এইভাবে আমাদের সাথে থাকুন। আর ভালোবাসা, আশীর্বাদ, অভিনন্দন, বেস্ট উইশেস এইভাবে আমার উপর আর আমাদের সবার উপর শাওয়ার করুন। অনেক অনেক ধন্যবাদ। সাত ভাই চম্পা।
Thank you. থ্যাংক ইউ অনুস্মিতাকে আমাদের সঙ্গে থাকবার জন্য। আর আজকে যে এত ভালো একটা অনুষ্ঠান তুমি আমাদেরকে উপহার দিলে, সত্যি বলছি নিজেরা সমৃদ্ধ হলাম, আপ্লুত আমরা। কিভাবে তোমাকে ধন্যবাদ জানাবো জানি না। ধন্যবাদ শব্দটা বোধহয় তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, কারণ যেখানে একটা ভালোবাসার সম্পর্ক জড়িয়ে থাকে সেখানে ধন্যবাদ দেওয়াটা তবে হ্যাঁ, বারবার তোমাকে পাশে পেতে চাই আরো বেশি করে, যাতে তোমার মতো মানুষটা আমাদের পাশে থাকলে হয়তো নিউজফ্রন্ট আরো বেশি করে সমৃদ্ধ হবে, আরো বেশি করে অন্যরকম ভাবনা চিন্তা নিয়ে অনুষ্ঠান করবো বলে ভেবে আমরা সামনে আনবো। থ্যাংক ইউ সো মাচ। তুমি এই অনুষ্ঠান আজকে যে আমাদের মাঝখানে তুমি ছিলে, এখানে প্রচুর কমেন্টস এসেছে। আমি নিজে প্রত্যেকটা কমেন্টস, ইচ অ্যান্ড এভরি কমেন্টস আমাকে পাস আউট করছি না, কারণ সেটা বোধহয় আমার মানে এখন আমার যেটা মনে হয় যে অনুষ্ঠানের পর তুমি নিজে সেই কমেন্টস গুলো নিজে দেখবে এবং তারপর তোমার সেটা আরো বেশি ভালো লাগবে। এবং যারা যারা আজকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে ছিলেন, আমরা তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা রইলো তাদের প্রতি। আর অনুষ্ঠিতাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইলো। সবাই ভালো থাকুন। আর পরবর্তীকালে খুব শীঘ্রই আমরা অন্যান্য শিল্পীদের নিয়ে প্রোগ্রাম করছি, সেটা তো যেমন হচ্ছে হবেই। অনুস্মিতা দিকে আমরা আবারও আমাদের মাঝখানে যখন ডাকবো, এইটা অন্তত আমার একটা আবদার রইলো অনুস্মিতাদের কাছে, যে সেদিন সেইভাবে যদি মাঝরাত্রেও ফোন করি, অনুস্মিতা দিকে আমি জানি যে কি আমি পাবোই পাবো। নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ রাত্রি, থ্যাংক ইউ বিথি। আজকে বিথিকে ঠিক দেখা গেল না, বাট নিশ্চয়ই কথা হবে। and থ্যাংক ইউ দ্য নিউজ ফ্রন্ট। এইভাবে এত সুন্দর ভাবে একটার পর একটা তোমরা অনুষ্ঠান পরিবেশন করছো, নট অনলি দ্য কালচারাল প্রোগ্রাম বাট এত নিউজ বা এত কিছু মানুষকে দিয়ে যাচ্ছ, নিউজ জানিয়ে যাচ্ছ, আর এইভাবে ইনভাইট করে আমাদেরকে কিছু করার সুযোগ দিচ্ছ। এই প্যান্ডামিক টাইমে বাড়িতে বসে বসে মানুষ বোর না হয়ে তাদেরকে আমরা এন্টারটেইন করার সুযোগ পাচ্ছি, সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা রয়েছেন সাথে আর যারা ছিলেন বা পরে আসবেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবো, আবার দেখা হবে। নমস্কার। নমস্কার। অনুস্মিতাদির সঙ্গে আমিও অনেক শুভেচ্ছা রইলো সবাইকে। খুব ভালো থাকুন, থাকুন। আর অনুস্মিতাদি তুমিও খুব সাবধানে থেকো, পরিবারের সকলে খুব ভালো থাকুক। পার্থদার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইলো। আর থ্যাংক ইউ সো মাচ পার্থদা, পেছন থেকে আমাদের এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের এই যা যা আবদার হঠাৎ হঠাৎ করছি, দিদিকে তো করছি, কোনোদিন তোমার সঙ্গে কথা হয়নি, কিন্তু আজকে বলবো। থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা সকলে ভালো থাকবেন, খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে আপনাদের। আজকের মতো শুভরাত্রি। তোমাকেও থ্যাংক ইউ, ভালো থেকো খুব।